আরাবি গেস্ট রুম দেখিয়ে দিল। আয়াজ ফ্রেশ হওয়ার জন্য গেস্ট রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আরাবি রুমে এসে ফ্রেশ হয়ে নিল। অনুভাকে জাগিয়ে তুলল। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে এক প্লেট খাবার নিয়ে আসলো। আরাবি অনেক চেষ্টা করেও এক লোকমা খাওয়াতে পারল না। আয়াজ এসে অনেক বুঝিয়ে কয়েক লোকমা খাইয়ে দিল। সে প্লেটে নিচেও খেয়ে নিল। ভোরে আয়াজ আর আহিস চৌধুরী ছাদের উপর চেয়ারে বসে আছে। 2 দিন হলো না ঘুমানোর জন্য আয়াজের চোখ লাল হয়ে ফুলে আছে। রাতে দুশ্চিন্তার কারণে নির্ঘুম রাত পার করেছে। আঙ্কেল, কিছু না মনে করলে একটা কথা বলতে চাচ্ছি। তুমি কথা বলতে অনুমতি নিয়ে লজ্জায় ফেলো না, যা বলার বলো। অনুভব প্রাকৃতিক প্রেমিক। আপনার ছাদ থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। সবুজ শ্যামল গাছগাছালি, পাহাড় পর্বত। মনে হচ্ছে কিছুটা পানির আওয়াজ আসছে। আমার ধারণা সঠিক হলে কাছে কোথাও ঝর্ণা আছে। এই পরিবেশ অনুপার অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। আপনি অনুমতি দিলে সিনেকোটার একটা রুম করে দিবে। পুরো খরচ আমার। প্লিজ না করবেন না। আমার কলিজাটাকে আপনাদের কাছে রেখে যাচ্ছি, একটু করে দিন। আহিস চৌধুরী কিছুতেই রাজি হলো না। আহিস চৌধুরীর সাথে মিস্ত্রিকে কল দিয়ে জানিয়ে দিল। বাবা কাল থেকে এই মিস্ত্রি কাজ শুরু করবে, তুমি একদম চিন্তা করো না। আয়াজ অনুভার পছন্দ অপছন্দ সব জানে, তাই রুমের ডিজাইন এঁকে দিল। তাহেরা চৌধুরী আরাবিকে কাছে ডাকলেন। আরাবি রুম থেকে এসে মায়ের গা ঘেঁষে বসলো। আবরিশামকে কল দিয়েছিল? 3 দিন হলো লাগাতারে কল দিচ্ছে কিন্তু ঢুকছে না। তোর খালামণির কথা বলিনি? কিভাবে বলবো, ভাইয়ার ফোন তো বন্ধ। দূর দেশে থাকে, জানি না ছেলেটা কেন ফোন অফ করে রাখে। তুমি একটু চেষ্টা করো। আমার ভালো লাগছে না মা, ইমেল পাঠাও। কবে আসবে জানাতে বলো। ছেলেটা দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে। আরাবি ফোন হাতে নিয়ে কল দিলে বন্ধ বলল। ছোট করে একটা ইমেল পাঠিয়ে দিল। মা, 2 দিন হলো অনু এখানে আসছে, এখন পর্যন্ত একটা কথা বলছে না। আয়াজ ভাইয়া কল দিয়েছিল, কথা বলে না। এমন করে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। অনুমাকে কোথাও নিয়ে থেকে ঘুরে আসো, সাথে আবিরকে নিয়ে যাও। বাইরের হাওয়া গায়ে লাগলে মন ফ্রেশ হয়ে যাবে। আরাবি অনুভার কাছে বসে আছে। অনু পাখি, চলো আমরা ঘুরতে যাই। আমাকে ছাড়া কোথায় ঘুরতে যাওয়া হচ্ছে? আমাকে না নিয়ে এক পাও যাবেন না। আবির অনুর সামনে বসলো। অনু চুপ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির অনুর কপালে গুঁতো দিয়ে বলে, ওই ক্যাট, আমার মতো এমন চকলেট বয়ের দিকে এভাবে তাকাবি না, নজর লেগে যাবে। অনুভা চোখ ঘুরিয়ে নিল। ওঠ, আমি তোকে বাইরে থেকে এখন ঘুরে নিয়ে আসি, সাথে ফুচকা ফ্রি। তোরা মেয়েরা তো ফুচকা পেলে সব ভুলে যাস। যাব না, তোমরা যাও। অনু পাখি, বাইরে বের না হলে তুমি অসুস্থ হয়ে যাবে। আবির অনুর হাত ধরে টেনে ওঠালো। এখন কোথাও যাব না, ছাদে গিয়ে বিকেলের পাখি ঘরে যাওয়ার দৃশ্য অবলম্বন করব। আপনি তুমি 3 কাপ কড়া করে কফি নিয়ে আসো। আবির এক প্রকার অনুভাকে কোলে তুলে ছাদে নিয়ে আসলো। ছাদের এক পাশে মিস্ত্রি কাজ করছে, তারা অন্য পাশে দাঁড়ালো। ক্যাটগার্ল, ছাদে কেমন লাগছে? আলো সহ্য হচ্ছে না, নিচে যাব। দূর, তোরা মেয়ে স্বপ্নজাত। কিছু হোক আর না হোক নিজেদের গুটিয়ে রাখিস। হাত কাটা গেলে অন্যের আশায় থাকে যে তাকে কে খাইয়ে দিবে। পা কেটে গেলে হাঁটতে পারে না, কে কোলে নিবে। আর কত কি। ক্যাট, যাক, যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ তোর জন্য যেটা ভালো সেটাই করেছেন, তাই বলে জীবন কি থেমে আছে? খালামণি আজ 4 দিন হলো নেই, কিন্তু দিন ঠিকই পার হচ্ছে। সে একদিনে আটকে নেই। তুইও উঠ, উঠে দাঁড়া। তোর সামনে আরও অনেক পথ বাকি, যেটা তোকে একা পার করতে হবে। আবিরের মুখের দিকে অপলক তাকিয়ে আছে। ক্যাটগার্ল, বলো তো এভাবে কতদিন থাকবে?
মানুষের দয়ায় না বেছে নিজের যোগ্যতা অর্জন করো, নিজেকে শক্ত করো, উঠে দাঁড়াও। তোর ভবিষ্যতের পাশাপাশি লেখাপড়াটাকেও আগায় নেই। আমার সাথে কাল কলেজে গিয়ে ভর্তি হয়ে আসবি। অনু দীর্ঘশ্বাস ছাড়ল। আবিরের কথা কতটুকু বুঝলো বোঝা গেল না। ক্যাটগার্ল, তোকে এই 3 বাড়ির পরিচয় দিয়ে আয়। অনু পশ্চিম আকাশপানে একধানে তাকিয়ে আছে। আরাবি 3 কাপ কফি এনে টি টেবিলের উপর রেখে দুজনকে ডাকলে অনুভা আর আবির চেয়ার টেনে বসলো। আরাবির ফোন ভাইব্রেট করতে হাত দিয়ে দেখে আবৃসাম কল দিয়েছে। অনুভার দিকে এক পলক তাকিয়ে আরাবি উঠে গেল। অনুভা মাগরিবের নামাজ পড়ে চুপ করে বসে আছে। তাহেরা চৌধুরী রুমে এসে অনুভার সামনে বসলো। অনুভা শীতে হালকা কাঁপছে। আরাবিকে বলে অনুভার গায়ে শাল জড়িয়ে দিলেন। অনুমা আমার কাছে আয় তো। তাহেরা চৌধুরী অনুকে টেনে বুকে নিলেন। এক হাত দিয়ে আগলে ধরে আরেক হাত পিঠে হাত ঠেকিয়ে দিতে লাগলেন। প্রতিদিন মাগরিব পরে তাহেরা চৌধুরী অনুকে বুকে নিয়ে থাকেন। চৌধুরী বাড়িতে আসা অনুভার 1 মাস হয়ে গেছে। খালামণি, আমি খুব কষ্ট দিচ্ছি তোমাদের। এ কথা বলছো কেন? নিজেকে বোঝা বোঝা মনে হয়। এ কথা বলে না মা, তুমি আমাদের কলিজার টুকরা। তোমাকে কি করে বোঝা মনে করি বলো? তুমি তো কল্পনাও করতে পারোনি আমার পাখিটাকে আমার কাছে কখনো রাখতে পারবো। তোমার বড় মা কল দিচ্ছে, কথা বলো না কেন? খুব কান্নাকাটি করছে। বড় মার সাথে কথা বলতে ভয় লাগে। অনুর গলা কাঁপছে। কথা না বললে তোমার বড় মা অসুস্থ হয়ে যাবে। সময় করে কথা বলো। 1 মাস হয়েছে এখানে আছো। একটা দিন বড় ভাবির সাথে কথা বলনি, সে কিভাবে তোমাকে ছাড়া আছে বুঝতে পারছো? কেউ কারোর সাথে কথা না বলে মরে যায় না খালামণি। দেখো না, আমি বাবা মাকে ছাড়া দিব্যি বেঁচে আছি। এমন কথা বলে না। আল্লাহ তাআলা তোমাকে সবুর দিয়েছেন, এতে 1000 কোটি শুকরিয়া। বললে না তো তোমার ঘর কেমন লাগছে, পছন্দ হয়েছে কিনা? অনুভা তাহেরা চৌধুরীর বুক থেকে মাথা তুলে মলিন হেসে বলে, অনেক পছন্দ হয়েছে। রাত্রে ঝর্ণার আওয়াজ স্পষ্ট শোনা যায়। কাঁচা চা পাতার ঘ্রাণে মৌ মৌ করে। তাহেরা চৌধুরী অনুভার কপালে একটা চুমু দিল। অনুভাকে 2 দিন হলো ছাদের রুমে শিফট করেছে। আয়াজ শেষে রুমের যত ফার্নিচার লাগিয়ে দিয়ে গেছে। আয়াজের সাথে প্রতিদিন কথা বলে। অন্য কারোর সাথে কথা তো দূর, একবার জিজ্ঞাসাও করে না। অনুমা, টেবিলের উপর একটা প্যাকেট আছে, ফ্রেশ হয়ে নাও। অনুভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। অচে অন্ধকার একটা কামরায় চেয়ার পেতে শটান মেরে হেলান দিয়ে বসে আছে। সামনে মুখ বাঁধা এক অর্ধবয়স্ক লোক হাঁটুতে ভর দিয়ে অচির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। লোকটার 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। অজির চোখ খিচিয়ে বন্ধ করে রেখেছে। লোকটার উমুম আওয়াজ অর্চির কর্ণধারায় স্পর্শ করছে না। বেশ কিছু সময় পর লালবর্ণ চোখ দুটো খুলল। লোকটার আওয়াজে বিরক্ত হয়ে বাম হাত দিয়ে বাম পাশের ভ্রু চুলকে মুখ দিয়ে একটা শব্দ বের করলো। বড্ড জ্বালাতন করছিস আমায়। বন্ধ কর, অন্যথায় কপাল বরাবর একটা লাথি খাবি, শোরের বাচ্চা। আমার জীবনটা হেল করে দিয়েছিস। শালা তারেককে পেলে জেন্দা আগুন লাগিয়ে জ্বালিয়ে দিব। অচিত চেয়ার থেকে উঠে 1 কদম সামনে বাড়িয়ে পেছনে পাশে চেয়ারটা লাথি দিয়ে ফেলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। হাতের আঙুল দিয়ে বকর নামে একটা ছেলেকে ডাকলো। বকর ভয়ে ভয়ে অচির সামনে আসলো। এর খাতিরদারি ভালো করে করো, চাপার একটা দাঁত যেন না থাকে। ওর একটা দাঁত অবশিষ্ট থাকলে তোমার একটা দাঁত থাকবে না। ঠান্ডা মাথায় হুমকি দিয়ে পুরাতন ভাঙা বাড়িটা থেকে বেরিয়ে আসলো। জীবনটা তিক্ততায় ভরে গেছে। কলিজাটাকে সারা জীবনের জন্য হারিয়ে দিশেহারা হয়ে গেছে। আশেপাশের কীটপতঙ্গ, গাছগাছালি, জলবায়ু সবকিছুই বিষাক্ত লাগছে। গাড়িতে উঠে হাই পাওয়ারে গাড়ি ছাড়লো গন্তব্যহীন। 1 মাস হলো বাসায় যায় না। কোথায় খায় কোথায় ঘুমায় নিচেও জানে না। বলিষ্ঠ দেহের অধিকারী 1 মাসে যেন মূর্ছা গেছে।
মুখের চাপদারি বড় হয়ে মুখ ঢেকে গেছে, মাথার চুল লম্বা হয়ে জট পাকিয়ে গেছে, গায়ের জামার ধরন পাল্টে সব কালো রঙের হয়ে গেছে। সবসময় পকেটে পিস্তল আর হাতে পেঁচানো হকি স্টিক। একপাশে এলাকার অচিন নাম আতঙ্কে ছড়িয়ে পড়েছে। আহিস ভিলার আজ রমরমা পরিবেশ। আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে ভর করেছে। আহিস চৌধুরীর আজ 4 ভাই। আকিল চৌধুরী সবার বড়, তার 2 ছেলে 2 মেয়ে। বড় ছেলে কাদির বিয়ে করে একটা ছেলে আছে 4 মাসের। মেজ ছেলে কবির এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। 2 মেয়ের মধ্যে একজনের বিয়ে হয়েছে। ছোট মেয়ে জেনি আরবের সাথে পড়ছে। মেজো আহিস চৌধুরী, সেজো আতিক চৌধুরী। তারা 3 ছেলে, 2 জন যমজ, সাবির আর সাকিব আবিরের সাথে পড়ে। ছোট ছেলে শহীদ 2য় শ্রেণীতে পড়ে। প্রতিদিন বিকালে অনুভার সাথে এসে গল্প করে। এই 1 মাসে অনু সবার সাথে টুকিটাকি কথা বলে, তবে সাহিরের সাথে একটু বেশি কথা বলে। ছোট আদি চৌধুরী, তার এখনো কোনো বাচ্চা হয়নি। সবাই 1 ভাই বোন একসাথে হয়েছে। অনুভার এসব শোরগোল একদম ভালো লাগছে না, তাই নিচের ঘরে দরজা লাগিয়ে বসে আছে। ক্যাট, দরজা খোল। ক্যাট, কথা শুন বোন। আবির অনবরত দরজা ধাক্কিয়ে যাচ্ছে, কিন্তু অনুভা দরজা খুলছে না। আবিরের সাথে কারো কয়েকটা অপরিচিত গলার স্বর শুনে অনুভা দরজা খুলে দিল। আবিরের সাথে আরো কয়েকটা অপরিচিত গলার স্বর শুনে অনুভা দরজা খুলে দিল। আবিরের সমবয়সী অপরিচিত 2 জন ছেলে দাঁড়িয়ে আছে। এর আগে ছেলে দুটোকে অনু দেখেনি, তাই অনু ছেলে দুটোকে দেখে ভ্রু গুটিয়ে নিল। এক চেহারা একই হাইট ছেলে দুটোর। আবির অনুভার মনোভাব বুঝে বলে, সাবির, শাকিল, এ হলো আমার কাজিন অনুপা। ক্যাটগাল, এরা 2 জন হলো আমার সেজু কাকার ছেলে। পরীক্ষা দিয়ে এরা এদের নানির বাড়িতে ঘুরতে গিয়েছিল। আমরা একসাথে একই ডিপার্টমেন্টে একই সাবজেক্ট নিয়ে পড়ি। এখন থেকে তুই তো আমাদের সাথেই পড়বি, তাই ওদের সাথে পরিচিত হয়ে নে। অনুভা কণ্ঠে খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, আবির, তোমাদের বাসায় হঠাৎ এত মানুষ আসছে কেন? আবির অনুর কথা শুনে আশ্চর্য হয়ে গেল। ক্যাট, তুই জানিস না আজকে আবির হোসেন ভাই আসছে? তোকে এই কথা কেউ বলেনি? আর এটা কেমন কথা বললি? তোমাদের বাড়ি মানে? এরপর বলবি আমাদের বাড়ি, মাথায় থাকে যেন। আমি ঘুমিয়েছিলাম, তাই হয়তো বলেন। তাছাড়া খালামণি আমাকে একটা প্যাকেট দিয়ে বলেছে রেডি হতে। অনু, তোমার মন খারাপ নাকি? সাকিরের দিকে তাকিয়ে অনু ডানে বামে মাথা নাড়িয়ে না করলো। অনু, আমি তুমি বলতে পারবো না। একসাথে পড়াশোনা করব, তুই করেই বলবো। অনুভা সাবির কাটকাট কথায় ফিছেল হাসলো। 3 ছেলে কথার ছুরি খুলে বসলো। অনু নীরব দর্শক হয়ে ওদের কথা শুনছে। এমন সময় আরাবির আওয়াজ আসলো। আরাবি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, আবির, অনু পাখি উঠেছে। আপনি আসো, অনুকে নিয়ে আমরা গল্প করছি। আরাবি অনুর কাছে এসে কপাল কুঁচকে নিল। অনুবা, এখনো রেডি হওনি কেন? বাসায় কত মেহমান এসেছে, আর তুমি? অনুর হাত ধরে রুমে নিয়ে আসলো। প্যাকেট থেকে জামা বের করে অনুর হাতে দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। অনু পাখি, শাওয়ার নিবে না, শুধু হাত মুখ ধুয়ে জামা পাল্টে আসো। অনুভব ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। হালকা গোলাপি কালার জামাই যেন অনুকে গোলাপি পরীর মতো লাগছে। আরাবি নিজের চোখ থেকে কাজল নিয়ে অনুর কাছে কানের কাছে পেছনে দিয়ে দিল। নিচে মানুষজনে পুরো বাসা ভরে গেছে। সবাই হাসাহাসি খাওয়া দাওয়ায় ব্যস্ত। অনুকে নিয়ে ডাইনিং টেবিলে বসে আরাবিও বসলো। আরও পেছনে মিষ্টি চিকন কণ্ঠ শুনে অনু ঘাড় ঘুরিয়ে দেখে একটা মেয়ে ওদের দিকে আসছে। পাতলা শাড়ি, গায়ের রং অতিরিক্ত ফর্সা, কমলা রঙের জামার সাথে গোলাপি সালোয়ার ওড়না পরা। অতিরিক্ত ফর্সার কারণে ফ্যাকাশে লাগছে। চিল্লাস কেন? কি হয়েছে? ভাইয়া তো এখন আসছে না। সময় হলেই আসবে। অনুভাকে দেখে বলে, এই মেয়ে কি তোর কাজিন? আরাবি প্রতিটা কথার উত্তর বিরক্ত হয়ে দিচ্ছে। হাই, আমি জেনি, তুমি? অনুভা। অনুভা ছোট্ট করে উত্তর দিল। জেনি অনুভার গল্প করতে বসলো। জেনি যা জিজ্ঞেস করছে
অনু শুধু হা হু করছে। জেনি বিরক্ত হয়ে উঠে গেল। জেনির যাওয়া দেখে আরাবি খলখলিয়ে হেসে উঠল। অনুভার কথা যে জেনির ভালো লাগছে না এটা দেখে আরাবি হাসলো। জেনি মেয়েটা খুব ন্যাকা আর ঢুঙ্গি। এটা আরাবি কেন? পরিবারের ছোটরা কেউ পছন্দ করে না। আবির বাহির থেকে ছুটে ভেতরে আসলো। হে গাইস, ব্রো এসেছে, সবাই রেডি হয়ে যাও। ছোট বড় সবাই ফুলের পাপড়ির ছুরি নিয়ে দরজার দুই পাশে দাঁড়ালো। অনুভা কোনার একটা সোফায় চুপ করে বসে আছে। সবাই কত আনন্দ করছে, আর এক অনু সব হারিয়ে নিঃস্ব হয়ে অচেতন গহরে তলিয়ে আছে। এত আনন্দ, এত খুশি তার মাঝে কোনো প্রভাবই পড়ছে না। সবাই হুররে করে উঠল। অনুভা দরজার দিকে তাকিয়ে দেখলো কালো রেশমি এক ঝাঁক মাথা ভরা চুলের নিচে চওড়া কপালের উপর যুগল ভ্রু, তার নিচে গভীর শক্ত একজোড়া চোখ, তার কঠিন চাহনি, সরু নাকের নিচে পাতলা চিকন গোলাপি রঙের ঠোঁট, শক্ত চোয়ালে কালো চাপ দাড়ি চেহারাটাকে আকর্ষিত করে রেখেছে। সুবলিষ্ঠ কঠোর শক্তপোক্ত দেহটা কালো ইস্ত্রিযুক্ত শার্টের নিচে ঠেকে আছে, সাথে কালো ফুল প্যান্ট টাকনুর উপর গোটানো, পায়ে কালো বুটের ফিতা গুলো এলোমেলো হয়ে খোলা, বুকের উপর দুই হাত বেঁধে মুখে মুচকি হাসি নিয়ে দাঁড়িয়ে ফুলের পাপড়ির বর্ষণ অনুভব করছে। অনুভব চোখ সরিয়ে নিয়ে ধীরে পায়ে উপরে চলে গেল। তার এসব একদম ভালো লাগছে না, কঠিন মাথা ব্যথা করছে। তাহেরা চৌধুরী কিচেন থেকে ছুটে আবরিশামকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে উঠল। আবরিশাম মায়ের মাথা বুকে চেপে ধরে মাথায় পরপর কয়েকটা চুমু এঁকে দিল। মা এইভাবে থাকবে নাকি ভিতরে গিয়ে কিছু খেতে দিবে? পেটে ইঁদুরগুলো যুদ্ধ ঘোষণা করছে। আবরিশামের কথা শুনে তাহেরা চৌধুরী ছেলেকে ছেড়ে দিয়ে মুখ মুছে নিলেন। আবরিশামের ব্যাগ আবিরের মাধ্যমে উপরে পাঠিয়ে তাহেরা চৌধুরী খাবার সাজানোর জন্য কিচেনে ঢুকলেন। তাহেরা চৌধুরী ছেড়ে দেওয়ার সাথে সাথেই ভাই বোন সবাই হুড়মুড় করে চারপাশ থেকে ছড়িয়ে ধরল। আবরিশাম লম্বা বলিষ্ঠ হাত দুটি সবাইকে ছড়িয়ে নিল। আবরিশাম সবার সাথে কুশলাতে করে নিচের রুমে ফ্রেশ হওয়ার জন্য ঢুকলে আবরিশাম রুমে ঢুকে পুরো রুম বুলিয়ে নিল চোখ দিয়ে। 11 বছর আগে যেভাবে রেখে গিয়েছিল ঠিক 11 বছর একই ভাবে আছে। একটা জিনিসও এদিক সেদিক করা হয়নি। প্রতিদিন পরিষ্কার করার দরুন রুমটা ঝকঝকে করছে। আবরিশাম ফোঁস করে শ্বাস ছাড়লো, দ্রুত পায়ে খাটের কাছে আসলো। খাটের উপরে চাচিম তুলে খাটের উপরে কাঠগুলো সরিয়ে তার নিচ থেকে 5 ফিট লম্বা 4 ফিট চওড়া একটা পাতলা প্যাকেট বের করলো। সাবধানতার সহিত ফ্লোরের উপরে রাখলো যাতে ভেতরের জিনিসটা না ভাঙে। লেদার থেকে পাতলা একটা টাওয়াল বের করে প্যাকেটের উপরের ধুলাবালি যত্ন সহকারে মুছে নিল। পরিষ্কার করে সাবধানে প্যাকেট খুলে ফেললো। প্যাকেটের ভেতরে একটা ছবির ফ্রেম বেরিয়ে আসলো। 11 বছর আগের ফ্রেমে হালকা ছেটা ছেটা কালচেটে দাগ পড়েছে। আবরিশমা লাগেজ থেকে একটা স্প্রে বের করে ছবির কাজ পরিষ্কার ঝকঝকে করে ফেললো। ছবির ফ্রেমটা যত্ন নিয়ে খাটের হেড সাইডে দেয়ালের সাথে লাগিয়ে দিল। রুমের ভেতরটা কিছুদিন আগে রং করার কারণে সব নতুন লাগছে। ছবিটা মুগ্ধ নয়নে কয়েক মিনিট দেখে ওয়াশরুমে ঢুকলো। দ্রুত ফ্রেশ হয়ে এশার নামাজ আদায় করে নিল। নামাজ শেষে মালিকের কাছে 2 হাত তুলে ভিখারির মতো ছোট্ট ফুলটিকে চাইলো, যেটা বিগত 16টা বছর হয়ে যাচ্ছে। ইয়া রব্বে করিম, তোমার দরবারে 2 হাত তুলেছি, এই ভিখারিকে আর ফিরিয়ে দিও না। কত কিছু চাওয়ার আগে তুমি দিয়েছ, শুধু মহামূল্যবান মতিটি আজও পেলাম না। তুমি তো জানো আমি একটা জিনিস তোমার কাছে 16 বছর হলো চেয়ে যাচ্ছি, না পাওয়া পর্যন্ত চেয়ে যাব, কখনো ধৈর্যহারা হব না। প্রথম যেদিন বাবা মার কাছে চেয়ে পাইনি তখন তোমার দ্বারে চেয়েছি। তুমি নৈরাশ করো না মালিক। আর পরীক্ষা দিতে পারছি না, এখন তাকে খুব প্রয়োজন। সকাল সন্ধ্যা রাত দিন সবসময়ের জন্য প্রয়োজন। বুকটা একদম ফাঁকা ফাঁকা লাগে, খুব যন্ত্রণা হয়। আবরেশাম মোনাজাত শেষ করে নিচে আসলো। সবাই ওর জন্যই অপেক্ষা করছিল। আরাবের পাশে বসে খাওয়া শুরু করলো। খাওয়ার সময় জেঠু চাচার এটা ওটা জিজ্ঞাসা করলে হা হু করে উত্তর দিল। খাওয়া শেষ হলে ছোটদের সবাইকে নিয়ে ফ্লোরের উপর মোটা পাটি বিছিয়ে বসলো।
বড়রা সোফা চেয়ারে বসলো। এক এক করে সবার হাতে গিফট তুলে দিল। ছোট্ট সাহির আপ্রিসমানের কোলে উঠে খুশি হয়ে টুপ করে চুমু খেলো। তার জন্য খেলনার সাথে এক বক্স চকলেট নিয়ে এসেছে। তার খুশি আর কে দেখে। তোমরা থাকো, আমি রেস্ট নিব। আবৃশাম বড়দের দিকে চেয়ে সালাম দিয়ে নিচের রুমে আসলো। শরীর ক্লান্ত লাগার কারণে শুয়ে পড়লো, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। এপিট ওপিট করতে রাত গভীর হয়ে গেল। বাধ্য হয়ে উঠে নিচে আসলো। সবাই ঘুমিয়ে গেছে। কিচেন থেকে এক কাপ কফি করে সোজা ছাদে আসলো। চতুর্দিকে কুয়াশায় ভরে গেছে। ছাদে বাতি দেওয়া থাকলেও কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। ছাদে উঠে হাতের বাম পাশের রুম থেকে একটু অবাক হলো। ছাদে যে রুম করা হয়েছে এটা আবৃশামকে কেউ বলেনি। ফোনের ফ্ল্যাশ দিয়ে ভালো করে দেখলো, একদম নতুন করা হয়েছে। আবৃশাম ধীর পায়ে ছাদের কিনারায় গিয়ে দাঁড়ালো। ধোয়া ওঠা কফিতে ছোট ছোট চুমুক দিয়ে খেতে লাগলো। হঠাৎ কানে চাপা কান্নার আওয়াজ আসছে। আবৃশাম কফি চুমুক দেওয়া বন্ধ করে বোঝার চেষ্টা করছে আওয়াজটা কোথায় থেকে আসছে। আওয়াজ অনুসরণ করে ছাদে করা ঘরের দরজার সামনে আসলো। ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। চাপা কান্নার আওয়াজ এতটাই করুণ যে আবৃশাম থমকে দাঁড়িয়ে গেল। তার ভেতরটা যেন কেউ নাড়িয়ে দিল। বুকটা চিনচিনে ব্যথা করতে লাগলো। দরজার টোকা দিতে গিয়ে দেখে খোলা। আস্তে ধাক্কা দিয়ে এক পা ভেতরে দিতেই চমকে উঠল। ছোট্ট একটা মেয়ে হাঁটু ভাঁজ করে বুকের সাথে লাগিয়ে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। দেখতে একদম বিড়াল ছানার মতোই লাগছে। মাথার চুলগুলো বালিশের পাশ ঘেঁষে খাটের পাশে দিয়ে ঝুলে ছড়িয়ে আছে। পুরো মুখ লাল হয়ে আছে। চোখের কর্নিশ ঘেঁষে ঘেঁষে ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে। মেয়েটিকে সদ্য ফোটা গোলাপের মতোই লাগছে। ঘুমের মধ্যে গুমড়ে গুমড়ে কান্না করছে আর অস্পষ্ট স্বরে কিছু বলছে। গোলাপি টকটকে ঠোঁট দুটো তীর তীর করে কাটছে। শরীরে কোনো শীত বস্ত্র নেই। ব্ল্যাঙ্কেট পায়ের কাছে ভাঁজ করা আছে। হয়তো শোয়ার সময় গায়ে না দিয়েই ঘুমিয়ে গেছে। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে বিড়াল ছানাটাকে কোলে তুলে সমস্ত কষ্ট দূর করে দিতে। পুরুষ মানুষের নিষিদ্ধ চাওয়াকে দমন করে চোখ বন্ধ করে মাথা ছাড়া দিল। আবৃশাম ভেতরে না গিয়ে দ্রুত নিচে নেমে আরাবের দরজার সামনে দাঁড়ালো। ছোট ছোট টোকা দিয়ে ঘুম থেকে ওঠালো। আরাবে উঠে দরজা খুলে আবৃশামকে দেখে আশ্চর্য হলো। ভাইয়া তুমি ঘুমাওনি? না, ছাদের রুমে মেয়েটা কে? ঘুমের মধ্যে গুমড়ে গুমড়ে কান্না করছে। যাও দেখো। আরাবের সাথে সাথে ছাদে দৌড় দিল। আবৃশাম এক পলক আরাবের দিকে তাকিয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচের রুমে ঢুকলো। ফজরের আজানের ধ্বনিতে নিস্তব্ধ রজনী মুখরিত হলো। পক্ষীকোল কিচিরমিচির শব্দে চারপাশ মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। নিয়ম মাফিক অনুভার ঘুম ভেঙে গেল। খানবাড়ি থাকতে সারা খান কখনোই নামাজ কাজা করতে দিতেন না। সারা খানের থেকে অনুভার নামাজের প্রতি আগ্রহ হয়েছে। আগে দেখা দেখি পড়লেও এখন আল্লাহর ভয়ে পড়ে। আড়মোড়া ভেঙে উঠে বসলো। পাশে আরাবিকে দেখে অবাক হলো। মুচকি হাসি দিতে গিয়েও দিল না। হঠাৎ আয়েশার কথা মনে হলো। কলিজাটা মোচড় দিয়ে উঠল। আয়েশা মাঝে মাঝে অনুভার অগোচরে এসে পাশে ঘুমিয়ে থাকতো। বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। ধীরপায়ে ওয়াশরুমে ঢুকলো। উঁচু করে বেরিয়ে আসলো। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। নামাজ শেষ করে এক কাপ কফি খাবে। এখনো চারপাশ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। তার মানে বাড়ির মানুষ উঠতে আরো দেরি আছে। ওড়না দুই প্যাচ দিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে তসবিহ তহলিল পড়লো। অনুভা গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নেমে কিচেনে ঢুকলো। ফ্রিজ থেকে দুধ বের করে চুলোয় বসিয়ে দিল। মাঝে মাঝে ৩-৪ কাপ কফি করার দুধ গরম করে। আজও তার ব্যতিক্রম করলো না। এক কাপ নামিয়ে চুলার পাশে রাখলো। কফি মেকারে 2 চামচ কফির দানা দিয়ে বিট করে নিল। অনুভা সবসময় ঘন দুধে কফি খায়। দুধ মাঝে মাঝে চামচ দিয়ে নাড়ছে। আবৃশাম তাহাজ্জুদ পড়ে 2 রাকাত সুন্নত পড়ল। মসজিদে জামাত শুরু হওয়া আধা ঘন্টার মতো দেরি আছে। নিচে হাড়ি পাতিলের টুংটাং আওয়াজ শুনে
রুম থেকে বেরিয়ে আসলো। কিচেনে ওড়না পেঁচানো মেয়ের অবয়ব দেখে আরামে মনে করে পেছনে এসে দাঁড়িয়ে বলে, আরু, আমাকে এক কাপ কফি দাও, প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর মেয়েটির এখন কি অবস্থা? পেছনে কারো গম্ভীর ভারী কণ্ঠ শুনে অনুভব হয়ে কাঁপতে লাগলো। এখানে আসার পর এত ভোরে কেউ ওঠে না, আর কারো কণ্ঠ এত গম্ভীর থমথমেও না। অনুভব চট করে পুরো মানুষটা ঘুরে সামনে তাকিয়ে দেখলো। বিশাল দেহের অধিকারী রাতের সেই যুবক শক্ত মুখে দাঁড়িয়ে আছে, পরনে কালো টি শার্ট, সাথে ঘিয়া কালার ফুল প্যান্টে টাকনোর ওপর গোটানো। টাইট ফিটিং টি শার্টের কারণে বুক ও হাতের পেশি জেগে উঠেছে। অনুভার হাতে থেকে চামচটা শব্দ করে পড়ে গেল। অনুভাকে দেখে আপ্রেশম 2 কদম পিছিয়ে গেল। উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে দ্রুত পায়ে উপরে উঠে গেল। অনুভা ভয় আর লজ্জায় মুখ নুয়ে ফেলল। ভোরবেলা অনাকাঙ্ক্ষিত ঘটনায় মনটা বিষিয়ে গেল। পাতিল থেকে দুধ পড়ে আগুনে দগ্ধ হয়ে গন্ধ বের হলে চট করে চুলো বন্ধ করে দিল। অনুভা নিচের জন্য কফি করে কিচেন থেকে বেরিয়ে গিয়েও ফিরে আসলো। অনুভা জানে না অপরিচিত লোকটি কেমন কফি পছন্দ করে, তবুও নিচের মতো করে ঘন দুধ দিয়ে 1 কাপ কফি বানিয়ে ডাইনিং টেবিলের উপর রেখে উপরে চলে গেল। আবৃশাম মসজিদে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুম পার হতে গিয়েও কি মনে করে যেন ডাইনিং টেবিলে চোখ গেল। ফ্রিজ কাপ ঢাকা দিয়ে দেখে সেদিকে পা বাড়ালো। পিরিচ তুলে কফি থেকে কোনো কিছু না ভেবে চেয়ার টেনে বসলো। পুরো রাত না ঘুমানোর ফলে প্রচন্ড মাথা ধরেছে। যদিও ব্ল্যাক কফি ছাড়া খাওয়া হয় না, কিন্তু এখন নাইমার চেয়ে কানা মা ভালো মনে করে খাওয়া শুরু করলো। কফিটা প্রথমবার মুখে দিয়ে মুখ পাকাতে গিয়েও থেমে গেল। কফিটা খুব টেস্ট হয়েছে। কফির মধ্যে 1 চিমটি সুগার মেশানো হয়নি, শুধু দুধ আর 2 চামচ কফি পাউডার মেশানো। আপ্রেশাম কফি খেতে মনে করার চেষ্টা করলে এভাবে কে কফি বানায়। মনে হচ্ছে মজার কফি সে আগেও খেয়েছে, কিন্তু মনে করতে পারছে না। কফি শেষ করে দ্রুত বেরিয়ে গেল। অচি খান বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। বিগত 1 মাস পর বাসায় আসলো। এতদিন কোথায় কিভাবে ছিল কেউ জানে না, জানার আগ্রহ কারো নেই। সারা খান দরজার আড়ালে দাঁড়িয়ে মুখ চেপে দেখছেন। সামনে যাওয়ার হিম্মত ছুটাতে পারছেন না। সামনে আরহাম খান আর আয়াজ বিরক্ত হয়ে বসে আছে। ওজি, তুমি আসলে কি চাও বলো তো আমাকে? অজি তাচ্ছিল্য হেসে বলে, আমার এই পৃথিবীতে একটা জিনিসই চাওয়ার ছিল, কিন্তু এখন তাকে চাওয়া আমার জন্য নিষিদ্ধ। আমার এই কলঙ্কিত জীবনে তাকে জড়াতে পারবো না, তাই চাওয়ার কিছু নাই। আয়াজ লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, তোর এই অপবিত্র মুখ দিয়ে ওর নামটা নিস না। তুই মেয়েটাকে গলা টিপিয়ে হত্যা করছিস। অজি ফিছিল হাসলো। আমি ওকে মারি নাই, নিজেকে মেরে দিয়েছি, তাই তো আমার পুষ্পটাতে মুক্ত করে দিয়েছি। জানিস ভাইয়া, আমার এখানে খুব ব্যথা করে, খুব। যদি অনুর জন্য তোর বুক ব্যথা করে, তাহলে তিথিকে বিয়ে করলি কেন? অজি রক্তচক্ষু দিয়ে আয়াজকে এক পলক দেখে বড় বড় পা ফেলে উপরে আসলো। রুমে ঢুকে দেখে তিথি আরাম করে তার বিছানায় ঘুমিয়ে আছে। অজির যেন রক্ত মাথায় উঠে গেল। তিথির চুলের মুঠি ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে গড়িয়ে ফেলে দিল। তিথি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে। আমার ভালো রূপ দেখেছিস, কিন্তু খারাপটা দেখিস নাই। আমাকে নরম মনে করে আমার সাথে গেম খেলেছিস। আমি গেমস জন্ম দেই, আর তুই সেই ইঞ্জিনিয়ারকেই বোকা বানিয়ে ফাঁসালি। সিঁড়ি থেকে গড়িয়ে পড়তে কেমন লাগছে? আমার অনু ঠিক এভাবেই আমার সামনে গড়িয়ে নিচে পড়েছে। আমি কিচ্ছু করতে পারিনি, তবে আজকে একটু ভালো লাগছে তোর এইভাবে পড়া দেখে। অজি হাহা করে হাসতে লাগলো। এই হাসিতে কোনো প্রাণ নেই, আছে শুধু একরাশ ব্যথা। আয়াজ চাইরা আলেয়া খান দূর থেকে দেখছে, কিন্তু কিছু বলতে পারছে না। সারা খান ছেলের পুরনো রূপ দেখে গুমড়ে গুমড়ে কাঁদছেন। আয়াজ তিথির অবস্থা দেখে কাছে এসে তুলে দাঁড় করিয়ে দিল। ঘৃণিত দৃষ্টি দিয়ে বলল, নোংরা মেয়ে, আমাদের সমস্ত সুখ কেড়ে নিয়েছিস। ফুল ভেবে কাটা ফুলিয়ে গায়ে, তার ব্যথা তো
ভোগ করতেই হবে।